নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। একদিকে ইরান আর একদিকে বিশ্ব, এই গোটা বিশ্বকে গলা টিপে ধরে শাসন করবার সাহস এবং ঔদ্ধত্য এই মুহূর্তে অর্জন করেছে ইরান। ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে এই আধুনিক যুদ্ধক্ষেত্রে পশ্চিমী দুনিয়ার যে হিংস্র দাঁত কিভাবে ভেঙে গুড়িয়ে দিতে হয়। হ্যাঁ, এ কথা এবার সত্য প্রমাণ হয়েছে। জীবিত আলী আয়াতুল্লাহ খামেনেই তুলনায় মৃত আয়াতুল্লাহ আলী খামেনেই আরো বিপজ্জনক। সাদ্দাম হুসাইন মিথ্যা প্রমাণ হয়েছিলেন। তিনি যখন দাবি করেছিলেন ফাঁসি কাটে ঝোলার আগে যে মৃত সাদ্দাম হোসাইন আরো বিপজ্জনক হবে মার্কিন সাম্রাজ্যের জন্য, সে কথা সত্য প্রমাণ না হলেও আজ আয়াতুল্লাহ খামেনেইর মৃত্যুর তৃতীয় দিনে কিন্তু গোটা ইউরোপ মহাদেশকে যেভাবে ইরান পাল্টা হামলা করছে এবং গোটা ইউরোপীয় মহাদেশ, ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে দুমড়ে মুষড়ে গেছে। তারা সাহস করছে না ইরানের বিরুদ্ধে কথা বলার। গোটা ইউরোপীয় ইউনিয়ন মাত্র কয়েকদিন আগে IRGC কে সম্পূর্ণ অন্যায়ভাবে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করেছিল। তারপর ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সাড়া না দিয়ে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার তিনি জানিয়েছিলেন আমেরিকাকে কোনোভাবেই তারা ইরান হামলায় সাথ দেবে না। কিন্তু দেখলাম যে গিরগিটির চরিত্র কখনো বদল হতে পারে না, রং বদলানোই গিরগিটির ধর্ম। এই মূল্যবোধ শূন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার, তিনি নাকি হিউম্যান রাইটস মানবাধিকার আইন কর্মী, যিনি এপস্টিন ফাইলে অভিযুক্ত। সেই চরিত্রহীন ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার 180 ডিগ্রি পাল্টে পরে জানিয়ে দিলেন আমেরিকাকে তাদের যে সেনা ছাউনি, সেই সেনা ছাউনি ব্যবহার করতে দেওয়া হবে ইরান হামলার কাজে। আর তারপরেই ইরান বুঝিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যাওয়াটা মৃত ব্রিটিশ সাম্রাজ্যের জন্য কত বিপজ্জনক হতে পারে। হাড়ে হাড়ে শিক্ষা দিচ্ছেন এই মুহূর্তে ইরান। গতকাল ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার যখন জানালো যে তারা আমেরিকার সাথে ইরান হামলায় সরাসরি যোগদান না করলেও তারা আমেরিকাকে তাদের সেনা ছাউনিগুলো ব্যবহার করার অনুমতি দিচ্ছে, আর যেই না বলা তার কয়েক ঘন্টার মধ্যেই ইরান সরাসরি সাইপ্রাসে যে ব্রিটিশ সেনা ছাউনি ছিল সেখানে মারাত্মক ড্রোন এবং মিসাইল হামলা চালিয়ে ব্যাপক ধ্বংস চালিয়ে দেয় ইরান। আর সেই খবর চেপেছে দ্য টাইমস অফ ইসরায়েল এবং আজ আল জাজিরা আরো একটি খবর প্রকাশ করেছে। সাইপ্রাসের ওই একই সামরিক সেনা ছাউনিতে আবারও পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই হামলা চালিয়ে সেখানকে যে বিরাট রানওয়ে ছিল সেই রানওয়েতে এবার ধ্বংসকাণ্ড চালিয়েছে ইরান, যাতে করে মার্কিন বিমান এই সেনা ছাউনি থেকে সরাসরি ইরান হামলার কাজে ব্যবহার না করতে পারে। তাই ইরান জবাব দিতে দেরি করছে না। অফেন্সিভ স্ট্যান্ড কাকে বলে ইরান এবার দেখিয়ে দেবে। যেভাবে অন্যায় করে আন্তর্জাতিক আইন ভেঙে ইরানের সর্বোচ্চ নেতাকে খুন করেছে এই পশ্চিমী দুনিয়ার কুখ্যাত সাম্রাজ্যবাদী আগ্রাসী রাষ্ট্রগুলো মিলিতভাবে, তাই এই সমস্ত রাষ্ট্রকে মিলিতভাবে এবার জবাব দিচ্ছে ইরান। শুধুমাত্র সাইপ্রাসের ব্রিটিশ সামরিক ঘাঁটি হামলা করেই ইরান সন্তুষ্ট থাকেনি। আসল হামলা হয়েছে এবার হরমুজ প্রণালীতে, কারণ ইউরোপের যেটা লাইফ লাইন সাপ্লাই চেন হরমুজ প্রণালী, এই হরমুজ প্রণালী পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে। এই হরমুজ প্রণালী হয়েই ইউরোপে তার প্রয়োজনীয় জ্বালানি যে শক্তি, সেই শক্তির উৎস পুরোটাই ইউরোপে যায় এই মধ্যপ্রাচ্য থেকে। তাই ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যকে পুরোপুরি ইউরোপ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে। ইরান এমন একটি দেশ যার হাতে ভৌগোলিক শক্তি রয়েছে সর্বাধিক। ইরানকে কাবু করা কোনোভাবেই আমেরিকা বা ইউরোপের সাধ্য নয়। তার অন্যতম কারণ এই হরমুজ প্রণালী, যে প্রণালী হয়ে ইউরোপের প্রতিদিনের প্রয়োজনীয় জ্বালানি, সেই জ্বালানির প্রবাহ চলে নিরন্তর। প্রতিদিন হাজারে হাজারে জাহাজ, ট্যাঙ্কার জ্বালানি ভর্তি হয়ে ইউরোপ মহাদেশ আমেরিকায় পাড়ি দেয়। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, ইরানের সৈন্যবাহিনী এই মুহূর্তে ইউরোপীয় ট্যাঙ্কারগুলোকে সম্পূর্ণরূপে যাতায়াত বন্ধ করে দিয়েছে। আর তাতেই ইউরোপ মহাদেশে এক বিপুল সংকট শুরু হয়েছে। এক দিনের মধ্যেই ইউরোপের তীব্র জ্বালানি সংকট এবং জ্বালানির দাম যে হারে বেড়েছে তাতে নাভিশ্বাস হয়ে উঠছে ইউরোপ মহাদেশের। আর এই প্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়ন তাদের যে অবস্থান ছিল ইরানের রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জের স্বপ্ন থেকে সরে আসতে বাধ্য হয়েছে। চলুন দেখে নিই এই মুহূর্তে ইউরোপ কি ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গেছে ইরানের এই আক্রমণের ফলে। 2 শতাধিক অয়েল ট্যাঙ্কার ইতিমধ্যে আটকে পড়ে রয়েছে হরমুজ প্রণালীতে, যে ট্যাঙ্কারগুলি যাওয়ার কথা ছিল ইউরোপে। ইউরোপ মহাদেশে যত পরিমাণ LNG ব্যবহার হয় দৈনিক, তার 15% আসে এই মধ্যপ্রাচ্য থেকে। বর্তমানে এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে সেই 15% LNGর সাপ্লাই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। এই লিকুইফাইড ন্যাচারাল গ্যাস ইউরোপ মহাদেশের সমস্ত কলকারখানা, এমনকি প্রতিটি বাড়িতে ডোমেস্টিক ইউজ হয়, তাদের
জ্বালানি এবং বাড়িকে গরম রাখার ক্ষেত্রে, বাড়িকে উষ্ণ রাখার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের কাতার এই এলএনজির অধিকাংশটাই সাপ্লাই করে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে। আর এই সাপ্লাই চেন বন্ধ হয়ে যাওয়ার ফলে রুগ্ন ইউরোপীয় মহাদেশ নিশ্চিতভাবে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। 300% প্রাইস চার্জ রিস্ক, এলএনজির দাম 300% অব্দি বৃদ্ধি পাবার তীব্র আশঙ্কা। আজকের সকালেই ইউরোপ মহাদেশে এই এলএনজির দাম বেড়েছে 22.6%। সিঙ্গেল ডেতে 22.6% দাম বৃদ্ধি পেয়েছে এলএনজির। অধিকাংশ অর্থনীতিবিদ তারা আশঙ্কা করেছেন যে ইউরোপ মহাদেশে অর্থনৈতিক মন্দা শুরু হবে। 2008 সালে ইউরোপ এবং আমেরিকা জুড়ে যে ব্যাপক অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল, সেই অর্থনৈতিক মন্দা নতুন করে আবার এই 2026-এ আসতে চলেছে ইরানের সঙ্গে এই সংঘাতের কারণে। তাই ইরান কেবলমাত্র মিসাইল শক্তিতে শক্তিধর নয়, মিসাইল এবং ড্রোন ছাড়া ইরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী, যে প্রণালী অস্ত্রের থেকেও ধারালো, অস্ত্রের থেকেও শক্তিশালী। তাই বোম না ফেলেও ইউরোপ মহাদেশকে খুন করবার শক্তি রয়েছে ইরানের। স্ট্র্যাটেজিক্যালি ইরান এই কারণেই যুগে যুগে কালে কালে অপরাজেয়, তাকে পরাস্ত করা যায় না। আলী খামেনেইর মৃত্যু হলেও ইরানিয়ান ইসলামিক রেভলিউশনের যে আইডিওলজি, সেই আইডিওলজিকে খুন করা রক্তপিপাসু ইউরোপীয় মহাদেশের পক্ষে অসম্ভব। ফলে যা হবার তাই, ইউরোপীয় মহাদেশ দুমুখো সাপ, তার অবস্থান বদলাতে খুব একটা সময় লাগে না। ইউরোপীয় মহাদেশের পক্ষে এখন জানানো হয়েছে রিফিউজ টু ব্যাক রেজিম চেঞ্জ ইন ইরান। আমেরিকার সাথে সঙ্গ দিয়ে ইরানের সরকার ফেলার যে খেলা, সেই খেলায় আর ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথ দেবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ মন্ত্রী কাজা কাল্লাস। একদিন এই খেলা শেষ। ইরানের সঙ্গে লড়তে এসে ধনী মাছ না ছুঁই পানি। প্রথম দিকে অনেক নাটক সাটক করার পর চরিত্র তো জানাই ছিল যে ইউরোপীয় ইউনিয়নে কোনো স্বাধীন অস্তিত্ব নেই। তাকে যতবারই লাথি মারুক আমেরিকা, নির্লজ্জভাবে এই ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথেই যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তাতে গ্রিনল্যান্ড থাপ্পড় মেরে কেড়ে নিক, কিংবা ইউরোপীয় রাষ্ট্রগুলোর উপরে যতটাই ট্যারিফের বোঝা চাপাক, ইউরোপীয় ইউনিয়নের কোনো স্বাধীন অস্তিত্ব নেই। আমেরিকার পথই ইউরোপীয় ইউনিয়নের পথ। সেই ইউরোপীয় ইউনিয়নকে ইরান না কোনোদিন ছেড়ে কথা বলেছে, না ছেড়ে কথা বলবে। প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা জানেন পুরো পৃথিবীতে যুদ্ধের দামামা পাচ্ছে। মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশেই বোমা হামলা হয়েছে আমেরিকার বিভিন্ন লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য ইরানের পক্ষ থেকে। এবং গত একদিন দেড় দিনে ইরানের উপরে 200টি বোমারু বিমানে করে 500টি স্থাপনায় নির্বিচারে অমানবিক বোমা বর্ষণ করা হয়েছে। মর্টার শেল এবং বোমা, নানান রকমের বোমা বর্ষণ করে পুরা ইরানকে তছনছ করে দিয়েছে। একটু আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যা করা হয়েছে। এই যে আলী খোমেনির যুগ, এই যুগ তিনি গত 36 বছর থেকে 36 ইয়ার্স তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে তিনি 8 বছর ইরানের প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ 1981 সাল থেকে 1989 সাল পর্যন্ত তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। ইরাক এবং ইরান যুদ্ধ যখন হয় তখন আলী খোমেনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এরপর তিনি প্রেসিডেন্টশিপ ছেড়ে দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা, অর্থাৎ তাদের ক্লারিক, ধর্মগুরু যেটাকেই বলেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে 1979 সাল থেকে 89 সাল থেকে আজকে পর্যন্ত এই 36 বছর তিনি ইরানকে নেতৃত্ব দিচ্ছেন, অর্থাৎ সর্বোচ্চ নেতা হিসেবে। তার আগে রুহুল্লাহ খোমেনি ছিলেন। তিনি মারা যাওয়ার পর এই আয়াতুল্লাহ আলী খোমেনি ইরানের সর্বোচ্চ নেতা হন। 1979 সালে রেজা শাহ পাহলভিকে বিতাড়িত করে একটি গণ আন্দোলনের মাধ্যমে এই খোমেনি তার দলবল নিয়ে তিনি ফ্রান্স থেকে প্রবাসী জীবনযাপন থেকে এসে ইরানে তারা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়ে সফল হন। তিনি নেতৃত্ব দেননি, বিদেশে থেকে নেতৃত্ব দিয়েছেন। সফল হওয়ার পরে তারা এসছেন। আসার পর প্রথমে এই রুহুল্লাহ খোমেনি তাদের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তারপর দ্বিতীয় নেতা হিসেবে তিনি আসেন। তিনি প্রথমে প্রেসিডেন্ট ছিলেন, যেমনটা আমি বলছিলাম। তার মানে প্রেসিডেন্ট এবং সর্বোচ্চ নেতা হিসেবে 36 এবং 8
কত বছর হলো হিসেব করে দেখেন, এই লম্বা সময়টা তিনি ইরানকে নেতৃত্ব দিয়েছেন। তার সফলতা এবং তার ব্যর্থতা আমরা হিসাব করব পরে। প্রথমে যে কথাটি বলতে চাই, তার এই নেতৃত্বের সময়ে এমন একটা সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন, যখন ইসরায়েলের কাছে প্রতিনিয়ত আঘাতপ্রাপ্ত, ধ্বংসপ্রাপ্ত, নির্যাতিত, নিপীড়িত হয়েছে প্যালেস্টাইনি জনগোষ্ঠী। যার কারণে একমাত্র মুসলিম নেতা হিসেবে তিনি রুখে দাঁড়িয়েছিলেন এই প্যালেস্টাইনের বিরুদ্ধে ইসরায়েলের যত সব অন্যায় অবিচার আছে। কিন্তু তার একদিকে যেমন এটা হিজবুল্লাহ এবং আরো কিছু জঙ্গি সংগঠন তারা কিন্তু তৈরি করেছেন। এই জঙ্গি সংগঠনগুলোর কারণে এই জঙ্গি সংগঠনগুলোর কারণেই এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে কোনো শান্তি চুক্তি কখনো কার্যকর হয়নি। কারণ ইয়াসির আরাফাত যখন বেঁচে ছিলেন, তারা কিন্তু বেশ কিছু আলোচনা মাধ্যমে একটা স্থিতিশীল প্যালেস্টাইন এবং ইসরায়েল 2 স্টেট সলিউশনের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু এই লেবানন এবং ইয়েমেন এবং আরেকটি রাষ্ট্র সিরিয়া বেজ, যেই সব হিজবুল্লাহ এবং আরেকটি গ্রুপ আছে হামাস, এই গ্রুপগুলোর কারণে আর সেই শান্তি চুক্তিটি বাস্তবায়িত হয়নি। যদিও এদেরকে বলছি, ইসরায়েলও কিন্তু এর সাথে কম দায়ী ছিল না। এর ফলে কি হয়েছে যে আয়াতুল্লাহ খোমেনি, আলী খোমেনি দায়িত্ব নিয়েছেন যেটা, যে তারা মুসলমানের পক্ষে দাঁড়াবেন। পৃথিবীর যেখানেই মুসলমানদের সমস্যা হয়েছে তারা কিন্তু সেখানেই গিয়েছে। এটা যেমন একদিক, আরেকটা দিক হচ্ছে ইরান হচ্ছে শিয়া একটি কান্ট্রি, যার কারণে এই সুন্নি রাষ্ট্রের সাথে তাদের একটা বিবাদ লেগেছিল। বিশেষ করে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, যেই রাষ্ট্রসমূহ আছে এদের সাথে ইরানের সম্পর্ক কখনো ভালো ছিল না। এই ভালো না থাকার পিছনের আরেকটি কারণ হচ্ছে এই বলয়টা ছিল আমেরিকামুখী আর ইরান ছিল আমেরিকার বিরুদ্ধে। যার কারণে এই ইরানকে শায়েস্তা করার জন্য মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি দেশে আমেরিকা তাদের ঘাঁটি স্থাপন করেছে এবং বহুবার এই খোমেনিকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, এবং একবার তার কিন্তু একটি হাত কিন্তু তারা ধ্বংস করে ফেলেছে। তার একটি হাত প্যারালাইজড, কারণ তাকে অ্যাসাসিনেশনের চেষ্টার ফলে তিনি পরবর্তীতে তার একটি হাত হারাইয়া ফেলেন। তাহলে এই খোমেনির যে সময়, সুদীর্ঘ সময় থেকে 36 বছর আর 8 বছর, কত 8 আর 6, 36 আর 8, 36 আর 8 হলো 42 বছর প্রায়। এই যে 44 বছর থেকে তিনি ইরানের হয় প্রেসিডেন্ট ছিলেন, না হয় সর্বোচ্চ নেতা ছিলেন। এর আগেও 79 সাল থেকেই তিনি কিন্তু প্রভাবশালী নেতা হিসেবেই ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি ইরানকে কোথায় নিয়ে গেছেন? ইরানকে অর্থনৈতিকভাবে বলতে গেলে তার অর্জন অনেকটা শূন্য। কারণ আন্তর্জাতিক মহলে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে আমেরিকার যে একাচ্ছত্ব আধিপত্য, এই আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে তিনি প্রায় সবসময় স্যাংশনে, আন্তর্জাতিকভাবে স্যাংশনের মুখোমুখি ছিলেন। এই স্যাংশনে থাকার কারণে তিনি তার তেল বিক্রি করতে পারেন নাই। ইরান কিন্তু পৃথিবীর প্রায় দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। সেই হিসাবে ইরানের ইতিহাস যদি আপনি ঘেঁটে দেখেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্র। এখন সিরিয়া, লেবানন এবং আরেকটি দেশ আছে ইয়েমেন, এই 3টি দেশকে বাদ দিলে ইরানের চাইতে গরিব আর কোনো দেশ মিডল ইস্টে নেই। কেন নেই? যেহেতু তেল বিক্রি করতে পারেনি, বহির্বিশ্বের সাথে বাণিজ্য করতে পারেনি, ফলে ইরান কিন্তু অন্তর্মুখী হয়ে নিজের সম্পদ, নিজের জনগণকেই যতটুক পেরেছে কাজে লাগিয়েছে, কিন্তু সেটা সর্বোচ্চ জায়গায় যেতে পারেনি। ধর্মীয় শাসন, অনুশাসন খুব শক্তিশালী হওয়ার কারণে মানুষের মধ্যে একটা বিতৃষ্ণা ছিল। আপনারা জানেন রেজা